আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাসানটেক এলাকার বস্তিবাসীর পুনর্বাসনেরও প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করছে। এজন্য 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে নিজ আসন ঢাকা 17 এর ভাসানটেকের বিআরপি মাঠে জনসমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই ভোটারদের সমস্যার কথা শোনেন বিএনপি প্রধান। আমার কাছে কি আশা করেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা বস্তিতে থাকি, আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এলাকার নানা সংকটের কথা জেনে তার সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। এই কার্ডের মাধ্যমে আমরা যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। তাহলে আপনার কি সুবিধাটা হবে? মাত্র তো 2,500 টাকা, কি সেভ হবে? অনেক, এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তারেক রহমান আরো বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের স্বৈরাচারের পতনের পর এবার পরিবর্তনের পালা। মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। দেশের ইতিহাসে যা কিছু ভালো তার সবই বিএনপির অর্জন জানিয়ে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। নিজ নির্বাচনী আসনে প্রথমবারের মতো জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তুলে ধরলেন দেশ বিনির্মাণে আগামী দিনের পরিকল্পনার কথা। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দীর্ঘ 21 বছর পর আজ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ও কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 21 বসন্ত পর বন্দরনগরী চট্টগ্রামের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে হোটেল রেডিসনে আয়োজিত একটি পলিসি ডায়ালগে অংশ নিয়ে বেলা 11টায় জেলার ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। সমাবেশ স্থল নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে মাইক, ব্যানার আর ফেস্টুনে। আগামী দিনের চট্টগ্রাম কি হবে, উন্নয়নের অবকাঠামো কি হবে, সেই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য মানুষের মাঝে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারেক জিয়া চট্টগ্রাম আসছে, আমাদের খুশির সীমা নাই। এখন থেকে পুরো চট্টগ্রাম একটা রব ভাব। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে আমাদের নেতাকে বরণ করার জন্য। 25 তারিখ পর্যন্ত আমাদের চোখে ঘুম নেই আনন্দে। বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে ভালোবাসতেন, অনেক উন্নয়ন করেছেন। তারেক রহমান সাহেব অনুরূপভাবে চট্টগ্রামকে ভালোবাসেন। কি প্রতিশ্রুতি চট্টগ্রামবাসীকে এনে দিবেন? ওই 25 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনসভায় চট্টগ্রামের 16টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত থাকবেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রাম মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা করেছি। সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 25 তারিখ এই চট্টগ্রামে এই মহাসমাবেশটি একটি মহাসমাবেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। স্টেজের কাজ চলছে কয়েকদিন ধরে। চট্টগ্রামের পর ফেনী পাইলট কলেজ ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে যাবেন কুমিল্লায়। এদিন জেলার 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলার পৃথক 3টি জনসভায় নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জনসভা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। নেতা আসছে, সেই আবেগে আমরা আসলে আত্মহারা হয়ে গেছি। কখন নেতাকে দেখব, সরাসরি প্রিয় নেতাকে দেখব,
এই দেখার অপেক্ষায় অধীর আগ্রহ অপেক্ষায় আছে কুমিল্লাবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই সফর নতুন করে তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করবে। ন্যাচারালি চেয়ারম্যান সাহেব যখন এখানে আসবে, মানে প্রত্যেকটা সিটের বা ভোটারদের ভিতরে একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে, এই তো স্বাভাবিক। আমরা তারেক সাহেবের আগমনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেব এবং সাধারণ মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করব এবং সাথে সাথে আমরা নিজেরা সাধারণ মানুষকে আসার জন্য সাহায্য করতে হবে আমাদের বিএনপির নেতাকর্মীদের। সমাবেশের মাধ্যমে পরবর্তী পাশেই আমাদের সুভাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছি। কুমিল্লার পর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠের জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আব্দুল হামিদ, RTV। তারেক রহমানের সফরের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তারেক রহমানের এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন। যে মিতু আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলো গ্রাউন্ড মাঠে, যেই মাঠটিতে আসলে দীর্ঘ 20 বছর 7 মাস পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এর আগে এই মাঠটিতে আসলে প্রয়াত বেগম খালেদা জিয়া 1912 সালের 9 জানুয়ারি এসে ভাষণ দিয়েছিলেন। এরপরে কিন্তু এই মাঠটিতে বিএনপির আর সেরকম বড় কোনো সমাবেশ হয়নি। আগামীকাল বেলা 11:30 সময় তিনি এই মাঠটিতে আসলে বক্তব্য দিবেন এবং এখানে এই মাঠটিতে একটি নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী জনসমাবেশ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিএনপির পক্ষ থেকে আসলে করা হয়েছে এবং এই মাঠটিতে তারা ধারণা করা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ একটি জনসভায় রূপান্তর হবে এবং সেখানে 10 থেকে 15 লাখ মানুষের সমাগম হবে। শুধু যে আসলে বিএনপির নেতাকর্মী এমনটাই নয়, যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও আসবেন। তারাও আসলে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কিন্তু আসলে মুখর হয়েছেন। তারেক রহমান আসলে চট্টগ্রামবাসীর জন্য কি নিয়ে আসছেন, কি বার্তা নিয়ে আসবেন, আসলে সেই সব কিছু শোনার জন্য কিন্তু আসলে নেতাকর্মীরা যেরকম মুখর হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু আসলে সেরকম বক্তব্য শোনার জন্য তার মুখ থেকে আসলে মুখর হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে স্টেজটি আপনারা দেখছেন, আসলে এই স্টেজটি লম্বায় হচ্ছে 100 ফিট, প্রশস্ত 60 ফিট এবং এখানে চট্টগ্রামের যেই 16টি আসনের এমপি প্রার্থীরা রয়েছে তারাও থাকবেন। তাদের সাথে আসলে তাদের সবাইকে পরিচয় করিয়ে দিবেন এবং এরপরে আসলে তিনি নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন এবং চট্টগ্রামবাসীর জন্য আসলে তিনি কি কি রোডম্যাপ ঘোষণা করবেন সেই বিষয়গুলি এখানে তুলে ধরবেন বলে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারেক রহমান আজ সন্ধ্যা 7:20 সময় ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন। তিনি রেডিসন হোটেলে উঠবেন। সেখান থেকে আগামীকাল বেলা 11:30 সময় তিনি মাঠে আসবেন। মাঠে আসার পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং বক্তব্য দেওয়ার পরে তিনি মহাসড়ক হয়ে ফেনীতে যাবেন। ফেনীর পরে কুমিল্লা 14 গ্রাম, এরপরে কাশপুর ব্রিজ হয়ে তিনি কিন্তু সর্বশেষ ঢাকাতে ওনার আবার বাসায় ফেরত যাবেন। তবে এর মধ্যে কিন্তু চট্টগ্রামে কিন্তু পুরো চট্টগ্রাম শহরেই কিন্তু আসলে একদম উৎসবের নগরীতে পরিণত হইতে এবং যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বলছেন আসলে একটা ঈদের মতো আনন্দ। দীর্ঘ আসলে 20 বছর 27 মাস পর তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন এবং প্রিয় নেতার মুখ থেকে তারা কিছু আসলে শুনবেন। সেটা কিন্তু তাদের অনেক দিনের প্রত্যাশা ছিল এবং তারা কিন্তু আসলে একেবারে আসলে মুকুর হয়ে আছে এবং গতকাল রাত পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আসলে নেতাকর্মীরা প্রচণ্ড ভিড় করেছে। স্টেজ তৈরির বিষয়গুলো তারা দেখাশোনা করতেন এবং এই 12টার মধ্যে কিন্তু আসলে স্টেজটি বুঝিয়ে দিবেন CSF-কে। এর পরপরই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে উদারনীতি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী 2 আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার রাতে নরসিংদীর পলাশ উপজেলা শহীদ মিনার মাঠে নির্বাচনী সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি দেশে গণতন্ত্র মানুষের অধিকার ফিরিয়ে আনতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সফল হবে।
বিএনপির যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সফলতা লাভ করবে এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি একটি সরকার গঠন করবে, যে সরকার শুধু গণতান্ত্রিক হবে না, আমি মনে করি সেই সরকার একটি উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই রাজধানীতে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ভোরে হাতের ঝিলে ভোরের সাথী প্রভাতী সংঘে নির্বাচনী পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হতে পারলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কাজ করবেন। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান প্রার্থীরা। সবাইকে শুভ সকাল। ভোট দিবেন, আমার বাবা ডক্টর এম এ কাইয়ুমকে ভোট দিবেন। আমরা ওই জায়গার মধ্যে সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং আমরা ওইখানে প্রথমত সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করব কোথায় কোথায় মাদক বেচে, কে অপকর্ম করে, কে ইফটিজিং করে। তারপরে স্পেসিফিক্যালি ওই ভিডিও ক্লিপ দিয়ে আমরা প্রশাসনের লোককে বাধ্য করব এগুলিকে করার জন্য, প্রতিরোধ করার জন্য। রাজধানীর বাড্ডা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, প্রার্থীরা সকালে প্রচার প্রচারণায় নেমেছেন কিনা এবং তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ভোটাররাই বা কি বলছেন আমাদের জানাবেন। মিতু, সকাল থেকেই আমরা বিভিন্ন এলাকায় রয়েছি। কোনো দলের প্রার্থীরা নেমেছেন, কোনো দলের প্রার্থীরা এখনও তারা প্রস্তুতিতে রয়েছেন, এখনও তারা মাঠে নামেনি, প্রচার শুরু করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো করবেন। আমরা বাড্ডা এলাকায় রয়েছি। এই এলাকায় এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম তার প্রচার শুরু করার কথা রয়েছে, সে অপেক্ষা আমরা করছি। এর আগে আমরা বিএনপির 11 আসনের যিনি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম, তার প্রচারণায় ছিলাম। এছাড়াও জামাতের প্রার্থীরাও প্রচার করছেন আমরা জেনেছি বিভিন্ন এলাকাতে। বিশেষ করে তারা ভোরে ফজরের নামাজের পরই তারা ক্যাম্পেইন শুরু করেছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আসলে প্রার্থীরা যে ভোটের আগে যেটি হয় যে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন, সেই প্রথাই রয়েছে এবং প্রার্থীরা তারা সাধ্যমতো তাদের যে পরিকল্পনা সেগুলোই প্রার্থীদেরকে বলছেন যে তারা এলাকার উন্নয়ন করবেন, কর্মসংস্থান করবেন এবং চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করবেন। এছাড়াও বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এলাকায় যে খাস জমিগুলো রয়েছে সেগুলো ডিমার্কেশন করে উদ্ধারের ব্যবস্থা করবেন এবং এলাকায় কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজ রাখবেন না, এই জন্য এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। তো সবাই আসলে সাধ্যমতো প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরাও খুব সচেতনভাবে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন এবং ভোট চেয়ে চলেছেন। এছাড়া যারা ভোটার তারাও আসলে সচেতনভাবেই খেয়াল করছেন প্রার্থীদের এই যে প্রচারণা এবং অনেকে অংশ নিচ্ছেন এইসব প্রচারে এবং তারাও আশা করছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং এর মাধ্যমে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা নির্বাচিত হবে এবং দেশ গড়ায় তারা বিশেষ ভূমিকা রাখবেন। তো আমরা এরপরে হয়তো নাহিদ ইসলামের প্রচারে অংশ নিব এবং সেখান থেকে আরও বিস্তারিত খবর জানিয়ে দেব। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামাত, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, আবু সাইদের ত্যাগ স্বীকার করে এগিয়ে যাচ্ছে জামাত। জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির। এ সময় তিনি বলেন, দেশের চরম বিপদের সময় তারা দেশে ছিলাম, আগামীতেও থাকবেন, দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকবাতুল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সকাল 10টায় গাইবান্ধার পলাশ বাড়িতে জনসভায় ভাষণ দেবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই দেশের মাটিকে আমরা ভালোবাসি, এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে মেহেরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব।
নির্বাচনে কোনো কোনো আসনে জয় পরাজয় পোস্টাল ব্যালট মূল ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলো পোস্টাল ব্যালটকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পোস্টাল ব্যালটের প্রভাব কোনো অংশেই কম নয়। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর কাজী মাহবুবুর রহমান বলেন, এবার জয় পরাজয় ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 10,000-এর কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 30টি আসনে। এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে 10,000-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন এমন আসন আছে 18টি। একটি ছাড়া সবকটি আসনই চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী 3 আসনে 16,038 জন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আব্দুল আওয়াল মিন্টু ও জামায়াতের ফখরুদ্দিন মানিকের মধ্যে। 10,000-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন কুমিল্লা 4, 5, 6, 9, 10 ও 11, নোয়াখালী 1, 3, 4 ও 5, ফেনী 1, 2 ও 3, লক্ষ্মীপুর 2, চাঁদপুর 5, চট্টগ্রাম 15, কক্সবাজার 3 এবং সিলেট 1 আসনে। এছাড়া 5,000 থেকে শুরু করে 10,000-এর কম ভোটার নিবন্ধন করেছেন এমন আসন আছে 97টি। সবচেয়ে কম 1,544 জন ভোটার নিবন্ধন করেছেন বাগেরহাট 3 আসনে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের গুরুত্ব এরই মধ্যে অনুধাবন করতে পেরেছে রাজনৈতিক দলগুলো। কিছু আসনে এই ভোট ফলাফল নির্ধারণের নিয়ামক হয়ে উঠতে পারে বলে ধারণা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। ভোটার যারা তারা তো শুধু নিজেরা ভোট দেবেন এমনটা না, প্রবাসীদের অনেকের পাঠানো রেমিটেন্সের উপরে তার পরিবারের এখানে অন্ন বস্ত্র বাসস্থান যোগায়। ওনারা যদি কোনোটা বায়াসড হয়ে এদেরকে বলেন তাহলে সেটাও তো একটা প্রভাব পড়বে। সুতরাং এই প্রভাবটা কিন্তু খুব ছোট না। রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতেও কিছু কিছু আসনে পোস্টাল ব্যালট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। একজন নাগরিকের ভোট ইম্পর্টেন্ট, এটা তো ভোটের সেন্স। আর আপনি যদি মনে করেন যে না, জয় পরাজয় নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই জয় পরাজয় নির্ধারণ করতে ভূমিকা রাখবে। তাহলে তো ঘরে ঘরে প্রতিটা ভোটারের কাছে প্রার্থী পৌঁছতো না। প্রার্থী যেহেতু প্রতিটা ভোটারকে ইম্পর্টেন্স দেয়, সেখানে 5,000 ভোট তো অনেক ভোট, 2,000 ভোট তো অনেক ভোট। তারপরে শুধুমাত্র কি 2,000 পোস্টাল ভোটেই ইম্পর্টেন্ট? এই 2,000 পোস্টাল ভোটের সাথে বাংলাদেশে তাদের আত্মীয়স্বজন জড়িত আছে না? কোনো আসনে পোস্টাল ভোটের কারণে জয় পরাজয় নির্ধারণ হলে সংশ্লিষ্ট প্রার্থীরা একে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, RTV, ঢাকা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে বাংলাদেশ রেলওয়েতে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। পরিত্যক্ত রেলের নাট বল্টু সহ অন্যান্য যন্ত্রাংশ জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। মেরামত সহ প্রতিটি ধাপে অব্যবস্থাপনায় নিয়মিত শিডিউল বিপর্যয় ঘটছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকা চট্টগ্রাম রুটের রেলযাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট সময়। রেল সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়হীনতায় ঢুকছে সরকারের এই লোকসানের গাড়ি। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের এই অপেক্ষা চট্টলা এক্সপ্রেসের। যাত্রার সময় বেলা 2:30 হলেও মুঠোফোনে আসা খুদে বার্তা বলছে 4:30টায় আসতে পারে ট্রেনটি। আমার ট্রেন ছিল হচ্ছে 2:15টার সময়, চট্টলা এক্সপ্রেস ট্রেন এখানে উঠবো। এই সময় জানাচ্ছে যে ট্রেন 2 ঘন্টা লেট হবে, মানে 4:30টায় ছাড়বে। এই 12টা একটা সময় যে আমি কই উঠবার কই থাকবো, পরের দিন তো আমার পরীক্ষা। ট্রেন আপনার সঠিক সময় আসে না, সব সময় আপনার সঠিক সময় থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টাও লেট করে অনেক সময়। ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রীদের এমন ভোগান্তি নিত্যদিনের। তবে বিষয়টি এড়িয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ঘন কুয়াশার কারণে বিলম্ব হচ্ছে। পর্যাপ্ত লোকোমোটিভ না থাকার কারণে সেম পাওয়ার, অনেক ক্ষেত্রে অনেক ট্রেনে সেম পাওয়ার কাজ করে। এই পাওয়ারটা সেরে যায়, রিফুয়েলিং হয় এবং মেইনটেনেন্স হয়ে আবার যখন ট্রেনটাতে কাজ করে তখন আবার গন্তব্যে পৌঁছাতে আবারও তাকে ওয়েদারের কারণে কিছুটা বিলম্ব হয়। শিডিউল বিপর্যয়ের ভিতরের খবর জানতে রেলওয়ের গ্যারেজে RTV। এখানেই যাত্রা শেষে রেলের বগিগুলো পরিষ্কার ও মেরামতের কাজ করা হয়। আমাদের লোকজন নাই বলতেই চলে। মনে করেন আগে আমাদের ডিএমই ছিল একটা, এখন ডিএমই আমাদের কেরেজি একটা, এএমই 2টা, কিন্তু আমাদের লোক বাড়ায় না। গাড়ি অনেকগুলো গাড়ি বাড়ছে। এখানকার কর্মীরা লোকবলের অভাবে অতিরিক্ত সময় ডিউটি করেন। স্টোরে পর্যাপ্ত যন্ত্রাংশের অভাব থাকায় এভাবেই পরিত্যক্ত মরিচা ধরা যন্ত্রাংশ সংগ্রহ করে কোনোভাবে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করেন ট্রেনের চাকা। আমাদের স্টোরে এই মালটা নাই, আমাদের সোয়ার নাট স্প্রিং নাই,
এটা না থাকার কারণে আমরা পরিত্যক্ত টলি থেকে নিয়ে আমরা আপাতত একটা গাড়ি ফিট দিতেছি, কারণ আমাদের হাতে কোনো গাড়িও নাই, কোর্সও নাই। এসব ঘটনা অকপটে স্বীকার করেন গ্যারেজ ইনচার্জ, জানান সমন্বয়হীনতায় ভুগছে বাংলাদেশ রেলওয়ে। ইঞ্জিনের সমস্যার সমাধান করতে হবে, আমাদের যে লাইনগুলো মিটার গেজ যে লাইনগুলো চলে এই লাইনগুলোর কাজও করতে হবে। গ্যারেজ সাইড ওপেন সেকশনে সব জায়গায় লোকবল সংকট আছে। আমার মনে করেন গাড়ি বাড়তিছে, ইঞ্জিন বাড়তিছে, লাইন বাড়াচ্ছেন কিন্তু লোক বাড়াচ্ছেন না, তাহলে হবে না। ওইটা যাতে মেনটেন্যান্সের জন্য পর্যাপ্ত লোক প্রয়োজন হলে আরো বাড়াবে। অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে রেলওয়ে পূর্ব বিভাগে প্রতি মাসে বন্ধ থাকছে প্রায় 600 ট্রেন, যে কারণে পর্যাপ্ত যাত্রী থাকার পরেও প্রতি বছর লোকসান গুনছে সরকারের এই পরিবহন খাতটি। গত 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 1 টাকা আয়ের বিপরীতে খরচ করেছে 2 টাকা 9 পয়সা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।